আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ট্যাক্স টক অনুষ্ঠানে। আপনারা অনুষ্ঠানটি দেখছেন টাইম টিভি ইউএসএতে। দর্শক, আপনারা জানেন আমরা ট্যাক্সের মৌসুমে এই অনুষ্ঠানটি আয়োজন করছি ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সাথে আছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ, এবং আমার সাথে স্টুডিওতে আমাদের সাথে সময় দিতে সম্মত হয়েছেন মিস্টার জাহাঙ্গীর আলম। মিস্টার জাহাঙ্গীর আলম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ ব্যারিস্টার আফতাব সাহেব এবং টাইম টিভিকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে মিস্টার জাহাঙ্গীর আলমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। উনি একজন সার্টিফাইড ট্যাক্স প্র্যাকটিশনার এবং IRS অথরাইজড ই ফাইল প্রোভাইডার। পাশাপাশি উনি স্বত্বাধিকারী হচ্ছেন AAA ইনকাম ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের সুনামের সঙ্গে দীর্ঘদিন কুইন্স কমিউনিটিতে ট্যাক্সের উপরে কাজ করে আসছেন এবং আপনাদের সেবা দিয়ে আসছেন। প্রিয় দর্শক, মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। কেন আমরা EITC-কে তুলে আনলাম, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট কেন গুরুত্বপূর্ণ? আপনারা জানেন এবছর পত্রপত্রিকে এসেছে যে ট্রেজারি ইন্সপেক্টর জেনারেল ফর ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের যে রিপোর্টটা 2012-এ এখানে দেখা গেছে প্রায় $56 বিলিয়ন তারা পেয়েছে যারা আসলে EITC কোয়ালিফাই করে না, এবং 2013-এ তখন যারা চেকব্যাক করলো তখন দেখা গেল অ্যামাউন্টটা নেমে এসেছে মোর দ্যান 13.6 বিলিয়নে। সো এই পরিসংখ্যানকে সামনে রেখে ওয়াশিংটন টাইমস একটি জরিপ করেছে এবং তাতেও মোর দ্যান $130 বিলিয়ন এই খাতে খরচ হয়েছে বলে দাবি করা হচ্ছে। সো এই বছর সরকার খুব সচেতন রয়েছে যে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট যেন যিনি পাওয়ার কথা তিনিই পান বা কোনোভাবে এর কোনো অপব্যবহার না হয়। তো এই বিষয়ে আলোচনার জন্য মিস্টার জাহাঙ্গীর, আপনাকে প্রথমে জানতে চাইব ট্যাক্স ক্রেডিটে যাওয়ার আগে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আর্নড ইনকাম, জিনিসটা কি আসলে? ধন্যবাদ আফতাব সাহেব। আর্ন ইনকাম আসলে যেহেতু আর্ন ইনকাম ক্রেডিটের বিষয়টা, তো আমরা শুরুতেই বলি যে ধরনের যে সমস্ত ইন্ডিভিজুয়ালের আর্ন ইনকাম থাকবে, আর্ন ইনকাম বলতে এটা সার্ভিস বেস হতে পারে, কোনো ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল যখন সে কাজের মাধ্যমে আর্ন করে সেটাকে আর্ন ইনকাম বলে। কাজ বলতে সে চাকরি করতে পারেন অথবা তার বিজনেসও করতে পারেন, যেভাবে সে তার কায়িক শ্রমের মাধ্যমে অর্জিত অর্থ যেটা বলি আমরা, সেটাকে আমরা আর্ন ইনকাম বলবো, সংক্ষেপে আমি যেটা বলবো। রাইট, তাহলে কোন কোন ইনকামকে আমি আর্ন ইনকামের আওতাভুক্ত করতে পারবো না, মানে কোন ইনকামটি আর্ন ইনকাম নয়? এটাকে আমরা যেমন বলবো, সংক্ষেপে আমি যেটা বলবো যে যে কোনো মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, ইনভেস্টমেন্টের মাধ্যমে যে ধরনের ইনকাম, মূলত এটাকে আমরা আর্ন ইনকাম বলতে পারি, অথবা সার্ভিস বেস বা বিজনেস বেস ইনকামের বাইরে অন্য সব ধরনের ইনকামকে আমরা আর্ন ইনকাম বলি। আর্ন ইনকাম অর্থাৎ ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড। রাইট, আমি যদি আইটেম ওয়াইজ বলা হয় তাহলে আমরা বলবো যে এখানে ইন্টারেস্ট আছে, ডিভিডেন্ড আছে, যেমন আমাদের অ্যালুমিনি রিসিপ্ট আছে, ক্যাপিটাল গেইন আছে, এই ধরনের অনেকগুলো সোর্স আছে, এবং রেন্টাল ইনকাম আছে। হ্যাঁ, আপনার সাথে আমি আরেকটু জিনিস যোগ করবো। অনেকে হয়তো জানতে চাইবেন যে ধরনের বেনিফিটগুলো আমরা নেই, আনএমপ্লয়েড বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি বা রিটায়ারমেন্ট বেনিফিট, এগুলো কি আর্নড ইনকাম? ইটস অল আর্ন ইনকাম, আর্ন ইনকাম, নট আর্ন ইনকাম না। এটা আর্ন ইনকাম না। তো এই বিষয় চাইল্ড সাপোর্টটা, চাইল্ড সাপোর্ট ইজ অলসো আর্ন ইনকাম। আর্নড ইনকাম। আচ্ছা, তাহলে এখন আমরা যেটি এই আলোচনা করতে পারি এই পর্যায়ে এসে যে কে আর্নড ইনকাম পাওয়ার জন্য কোয়ালিফাই করেন এবং সেটা কি নিয়মের কারণে? আচ্ছা, এটা ডিপেন্ড করে বিশেষ করে ইন্ডিভিজুয়াল। প্রথমত যেহেতু আমরা জানি যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিংয়ের 5টা প্রধান ফাইলিং স্ট্যাটাস আমরা এটার উপরে বেরি করে, তো এই ফাইলিং স্ট্যাটাস প্লাস ইনকাম, তার আর্ন ইনকামের উপরে বেস করে আসলে আর্ন ইনকাম ক্রেডিটটা শুরু হয়। তা আমি সত্যিকার অর্থে যদি একটা অ্যামাউন্ট বেস যদি বলি যে একজন ইন্ডিভিজুয়াল যে সিঙ্গেল ট্যাক্স ফাইলকারী, সে যদি তার ইনকাম যদি 8,250 বা 8,250 কম হয়, তখন তার আর্ন ইনকাম ক্রেডিটটা শুরু হয়। তো এখানে আমি যদি বলি যে একজন ব্যক্তি, এখানে প্রসঙ্গত বলতে হয় যে একজন ব্যক্তির যার কোনো ইনকাম নাই, যেমন যার ইনকাম জিরো, সেও কিন্তু আর্ন ইনকাম ক্রেডিটের জন্য আশা করে যে আমার তো ইনকাম নেই, আমি একটু কি ক্রেডিট পাবো। আসলে এখানে সংক্ষেপে যেটা আমরা বলবো, আসলে যার ইনকাম নাই, আর্ন ইনকাম নাই, তার আর্ন ইনকাম ক্রেডিটও জিরো। রাইট, তো মূলত ইনকাম লেস ইন্ডিভিজুয়াল, তার আর্ন ইনকাম ক্রেডিটও জিরো। আমি বলবো যে এটা ডিপেন্ড করে মূলত ফাইলিং স্ট্যাটাস এন্ড তার লেভেল অফ ইনকামের উপরে। আচ্ছা, জি। তাহলে যে ব্যক্তি যার ফাইলিং স্ট্যাটাসের কথা আপনি বললেন, যার ফাইলিং স্ট্যাটাসটা হবে ম্যারিড কিন্তু সেপারেট ফাইলিং, তিনি কি এটা পাবেন? না, তিনি কোয়ালিফাই করবেন না। জি, এই ক্ষেত্রে যদি একটু বিস্তারিত বলেন। এটা আসলে আমি যেটুকু মনে করি যে আমরা, মানে তাকে ম্যারিড হলে ফাইল করতে হবে জয়েন্টলি। দীর্ঘদিন আমাদের অভিজ্ঞতার আলোকে বলা যায় যে এখন একটা ম্যারিড ফাইলিং সেপারেটের আর্ন ইনকাম ক্রেডিট বা অন্যান্য সব ক্রেডিট থেকে তাদের একটা সীমাবদ্ধতা আছে। তো এই সমস্ত ক্রেডিটগুলো আসলে মূলত অ্যাপ্লিকেবল ফর ম্যারিড জয়েন্ট ফাইলারদের জন্য। তো ম্যারিড ফাইলিং সেপারেট ফাইলিংয়ের লিমিটেশনটা এরকম। আসলে মূলত অনেকগুলো ক্রেডিট IRS বা স্টেট তাদেরকে এই ক্রেডিট থেকে আসলে এই ক্রেডিট তাদেরকে অ্যালাউ করে না।
রাইট। তো এই ইআইটিসিতে কোয়ালিফাই করার জন্য কোয়ালিফাইং চাইল্ডের যে বিষয়টা, মানে কোয়ালিফাইং চাইল্ড না থাকলে কি আমি কোয়ালিফাই করবো কিনা, বা থাকলে করবো কিনা, কোয়ালিফাইং চাইল্ড কে হবে এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, কোয়ালিফাইং চাইল্ড আসলে বেসিক্যালি যারাই ক্লেম করবে প্রধানত তাদেরকে আসলে নির্দিষ্ট ট্যাক্স ইয়ারে তাদেরকে রেসিডেন্সি টেস্টে পাস করতে হবে মূলত। তারা কি রেসিডেন্ট ছিল না নন রেসিডেন্ট ছিল, কতদিন, এন্ড এটা 6 মাস প্লাস রেসিডেন্সি থাকতে হবে। তো কেউ যদি এখানে যদি লেস দেন 6 মান্থ রেসিডেন্সির মাধ্যমে যদি ইভেন তাদের 2 বাচ্চা 3 বাচ্চা থাকার পরও এই ক্রেডিট ক্লেম করে, দ্যাটস দ্য রং ক্রেডিট। এইভাবে এটা হচ্ছে রেসিডেন্সি টেস্ট। এইজ টেস্টটা কি, বয়সের মাধ্যমে কিভাবে এটা করতে পারি? বয়স আপনি যেটা বলতেছেন কি রেসিডেন্সির এইজ না চাইল্ডের এইজ? ও, চাইল্ডের এইজ হলো আপনার 17, 1 to 7, যেটা 0 to 7 17 এইজ, এন্ড যদি স্টুডেন্ট হয় তাহলে 24 এইজ ফুল টাইম স্টুডেন্ট হইতে হবে, তারাও এই ক্রেডিটের যোগ্য। বিশেষ করে 0 to 24 বলবো, বাট দ্য ব্র্যাকেটটা হলো 17 পর্যন্ত একরকম, 17 থেকে আবার 71 থেকে দে মাস্ট হ্যাভ টু বি এ স্টুডেন্ট 17 to 24। হ্যাঁ, আর চাইল্ড যদি ডিসেবল হয়? হ্যাঁ, ডিসেবল হলে যে কোয়ালিফাইড ডিসেবিলিটি থাকলে তারাও আনইনকাম ক্রেডিটের জন্য কোয়ালিফাই করবে। আচ্ছা, আর একাধিক চাইল্ড হলে সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে ওই যে সার্টেন লিমিটের ভিতরে থাকতে হবে, ওটা ভ্যারি করে কিনা? হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম ক্রেডিটটা আসলে 3 বাচ্চা পর্যন্ত আনইনকাম ক্রেডিটটাকে দেওয়া হয়েছে, যেটা এবার আমি বলবো যে 2015-এ যেটা দেওয়া হয়েছে ডিপেন্ডস অন ইনকাম লেভেলের উপরে 6242 পর্যন্ত ম্যাক্সিমাম ক্রেডিট দেওয়া হচ্ছে আনইনকাম ক্রেডিট, এন্ড দ্যাটস ফর 3 চাইল্ড। সো আমরা ধরে নিতে পারি যে একজন লোকের 4 জন চাইল্ড আছে, সো দ্য এডিশনাল 1 চাইল্ড will not be eligible for EITC, qualify for EITC। কিন্তু যদি কারো একজন আছে, কারো 2 জন আছে, তাদের মধ্যে তো ভ্যারি করবে। এটা বেসিক্যালি এখানে আনইনকাম ইআইটিসি ওয়ার্কশিট আছে, ক্রেডিট শিট আছে, যেখানে স্পষ্ট দেওয়া আছে। আমিও নিয়ে আসছি। তো এখানে আমি সংক্ষেপে একটা জিনিসটা বলতে পারি যে যেমন একজন ইন্ডিভিজুয়াল যার ইনকাম $50, আমরা বলবো যে one qualifying child, okay, he is eligible to get $9 credit for the year 15। তো এইভাবে ইনকাম লেভেল যখন হাই হবে, ওটা চার্ট আছে, হ্যাঁ, চার্ট ওয়াইজ এটাকে আসলে ক্রেডিটের রেজ করে বেসড অন 1 2 3 চাইল্ডস। এখানে লিমিট আছে, তো ওইভাবে অ্যাপ্লাই করা হবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে ইনভেস্টমেন্ট ইনকাম লিমিট বলে একটা কথা আছে, এবং তার একটা বাধ্যবাধকতা দিয়ে দেওয়া হয়েছে 3400। এটা যদি একটু ভেঙে বলেন যে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট ইনকাম লিমিট? সে আমরা যদি বলি যে ব্যাংক ইন্টারেস্ট, কারো ব্যাংক ইন্টারেস্ট যদি 3400 ওভার হয় ডিউরিং দ্য 2015 ট্যাক্স ইয়ার, কিন্তু এটা তো তার আর্নড ইনকাম না, এটা তো আনআর্নড ইনকাম, বাট দ্য লিমিট ইজ লাইক ক্রসিং দে আইআর যে লিমিটেশনটা দেশে বিশেষ করে এটার উপরে বেস করা হয় যে একজন লোকের 3400 ইন্টারেস্ট ইনকাম হাউ মেনি হি হ্যাজ ইনভেস্টমেন্ট ইনকাম, হিউজ ইনভেস্টমেন্ট। So basically that's the limit, they apply their, they not to give the earned income credit because of the normally rate of interest অনুযায়ী যদি বেরি করা হয় 3400 ইন্টারেস্ট যারা আর্ন করে, definitely their investment is so higher than IRS limit, so সে কোনোভাবে কোয়ালিফাই করবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব ফরেন ইনকামের দিকে। কারো যদি দেশের বাইরে ইনকাম থাকে, অর্থাৎ কাউকে যদি 25-55 পূরণ করতে হয়, সেই ক্ষেত্রে সে ইআইটিসি কোয়ালিফাই করবে কিনা? I think of course not, of course not, because এখানেও রেসিডেন্সির ব্যাপারটা আছে। তার সেই during the whole year দেখা যাচ্ছে যে সে he is not resident of USA, he lives in the other country, okay, definitely he is non-resident, because of that particular limitation he is not qualified for। কিন্তু দেখা গেল সে এখানে থাকছে, হি ইজ আ রেসিডেন্ট, বাট তার একটা অংশ ইনকামটা এই দেশের বাইরে থেকে আসছে, সো এটা ডিপেন্ড করে আসলে ওই ইনকাম আসলে প্রথমেই আমাদের দেখতে হবে যে এটা আনইনকাম কিনা এবং ট্যাক্সেবল কিনা, এটা টেস্ট করতে হবে। উই হ্যাভ টেস্ট অ্যাকচুয়ালি, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ফরেন ইনকাম আমাকে 25-55 ডিক্লেয়ার করতে হবে, আবার এটাও বলে দিচ্ছে যে 25-55 যদি আমি ডিক্লেয়ার করি তাহলে আমি আইটিসি পাবো না। তো এই বিষয়টাই কমিউনিটি মানুষকে সচেতন করার জন্য আপনি কি বলবেন? এটা বেসিক্যালি আমি যেটা বলবো যে এটাও আনইনকামের ক্রেডিটের যে আওতা তার মধ্যেই পড়ে। এটা ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আনইনকাম ক্রেডিট আমরা যদি বলি। এই সোর্সে এটাকে আসলে ইআইটিসির আন্ডারে আনা হয় না। আচ্ছা, তো আপনি আপনার এই দীর্ঘ প্র্যাকটিস করার যে সময়, এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই যে আসলে এই বিষয়ে মানুষের আগ্রহটা কেমন, ইআইটিসি নিয়ে মানুষ কতটা সচেতন, বা খুব বেশি এতে আগ্রহ কিনা? আবার
না, আমি যেটা বলবো একটা বিষয়ে আমি আমাদের বিশেষ করে প্রত্যেক মানুষের যে আমরা যেহেতু ট্যাক্স প্রফেশনাল, উই নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্য ট্যাক্স অ্যান্ড ক্রেডিটস। অ্যান্ড যারা ক্লায়েন্ট, একজন ডাক্তারের কাছে যেমন রোগী, যারা ক্লায়েন্ট তারাও বেস করে একজন ট্যাক্স প্রিপেয়ারের উপরে, ট্যাক্স প্রিপেয়ার বা ট্যাক্স প্র্যাকটিশনার অথবা একজন সিপি এনরোল এজেন্টের উপরে নির্ভর করে তারা ট্যাক্স প্রিপারেশনটা করে। অ্যান্ড মোস্টলি দেখা যায় যে দে আর নট মাচ এক্সপেরিয়েন্স অ্যাবাউট দোজ ক্রেডিটস। অ্যান্ড তো আমরা চেষ্টা করি, যেটা বিশেষ করে আপনি আপনার প্রথমে শুরুতেই যে বক্তব্য রাখছেন, যেটা আইআরএস এর যে বিশাল একটা লস যে লাস্ট কাপল অফ ইয়ার্স বিকজ অফ দ্য ইআইটিসি, অ্যান্ড এই যে এই ক্লেইমেন্টগুলো বেসিক্যালি আমি যেটা মনে করব যে এখানে আমাদের বিশেষ করে আমাদের ক্লায়েন্টদের ওরিয়েন্টেশন দেওয়াটা জরুরি, এই ব্যাপারে জানানো জরুরি যখন, এবং স্পেশালি আই ট্রাই মাই বেস্ট টু গিভ দেম লিটল এক্সপেরিয়েন্স অ্যাবাউট দিস থিংস unless and until they are not understanding the things. ধন্যবাদ মিস্টার জাহাঙ্গীর। আমরা এই বিষয়ে আবার কথা বলবো, এখন একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আমরা আবার ফিরে এসে ইআইটিসি এবং ডিডাকশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম আমাদের ট্যাক্স টক অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ইআইটিসি, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং ডিডাকশন নিয়ে। ইআইটিসি নিয়ে অনেকগুলো কথাই আমরা অনুষ্ঠানের শুরুতে বলেছি আপনাদের জন্য। এখন আমি মিস্টার জাহাঙ্গীর আপনার কাছে জানতে চাইবো যে আইআরএস যদি গত বছর আমার ইআইটিসি ডিনাই করে থাকে, তাহলে এই বছর আমি সেটা আবার ক্লেম করতে পারি কিনা, বা নিয়মটা কি একটু বিস্তারিত? না, এটা আসলে এমন না যে গত বছর ডিনাই করছে এই বছর কিন্তু ডিনাই করবে, এমন না। এটার জন্য স্পেসিফিক গতবারের যে ডিনায়ালটা, ওটাকে আসলে ওটার উপরে বেস করে এটা না, বিশেষ করে ওইটাও কিন্তু সাম পার্টিকুলার রিজন এটা হয়তো ডিনাই করছে। তো কোনো ইন্ডিভিজুয়ালের যদি এবছর আনইনকাম থাকে এবং অ্যাজ ওয়েল এজ তার কোয়ালিফাইং চাইল্ড থাকে and residents have all the tests যদি সে পাস করেছে, এবারও কিন্তু ইআইটিসি ক্লেম করতে পারে। কিন্তু কোথাও কোথাও দেখা যায় যে আইআরএস একটা সার্টেন পিরিয়ড লক করে দেয়, 2 ইয়ার্স বা 10 ইয়ার্স, সেরকম কেন দেয়, বা সেটা আসলে কি কোনো বড় ধরনের বাধা কিনা? এটা স্পেশালি আমি বলবো যে এই ধরনের ক্লায়েন্ট, এই ধরনের আসলে ইন্ডিভিজুয়াল আমার অভিজ্ঞতাই নাই যাদেরকে এভাবে লক করা হয়েছে। বিশেষ করে আমার ক্লায়েন্ট বেস আমি বলতে পারি। তো আমি শুনি যে অনেক ট্যাক্স প্র্যাকটিশনারদের এবার ট্যাক্সের কাজ করাও বন্ধ আছে বিকজ অফ দ্য ইআইটিসি, দে গেভ দেম লাইক ইন রং ওয়ে অর they didn't do the properly. ওকে, তো এই কারণে হয়তো বা আমি মনে করি যে ডিপেন্ড করে এটা। আপনি ট্যাক্স প্র্যাকটিশনারদের কথা বললেন, আমরা তো জানি যে প্রত্যেকের P10 থাকা যেমন জরুরি, তেমনি ট্যাক্স পেয়ারের এই ফর্মে ট্যাক্স প্রিপেয়ারের সই থাকাটাও জরুরি। তো এই বিষয়টাই আসলে আমরা কতটুকু সচেতন এবং আইনের কমপ্লায়েন্সটা কতটুকু? না, ইটস ভেরি স্ট্রং দিস ইয়ার, আমি বলবো যে এটা খুবই স্ট্রং, এবং উইদাউট P10 অ্যান্ড আমি মনে করি যে প্রপার ট্রেনিং as well as from the IRS and state, and they open actually both continuing education from the IRS and state, and যারা এই টেস্টে পাস করে নাই তারা আসলে legally they are not able to prepare a tax return. কিন্তু তাদের P10টা কি ভ্যালিড আছে? যারা এই টেস্টে এবার পাস করেনি তারা ওই আগের P10 দিয়ে এবার করতে পারছে? No, it doesn't go. Okay. unless and until I think I don't know how they are doing. Did anyone do the tax return? এটা আমি বুঝতে পারবো না, যেহেতু আমি এই লাইনে এক্সপেরিয়েন্স না। আইআরএস এর ওয়েবসাইটে যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সাবমিশনের যে ব্যবস্থাগুলো আছে, তো প্রকৃতি যদি এমন হয়, কথার কথা ধরেন আপনি আমার একজন ক্লায়েন্ট, আমি আপনার হয়ে ওই ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারে ঢুকে কোনো ধরনের P10 ছাড়া যদি করার চেষ্টা করি, এটা কি গো থ্রু করবে? না, এটা বেসিক্যালি দেখলে মনে হবে আপনারটা আপনি করেছেন অনলাইনে নিজে। No, it is really impossible for since আপনি একজন ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আমাকে যেভাবে এখানে আনা হয়েছে, তা আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। বিশেষ করে আমার ইনফরমেশন আপনাকে দিয়ে ট্যাক্স ফাইল করানো, যদি ইফ ইউ ডু দিস দেন আমার মনে করি যে আপনি হয়তো রাইট, বাট অ্যান্ড মোস্টলি আই বিলিভ লাইক ইট ইজ নট পসিবল টু ডু দ্যাট। এক্স্যাক্টলি। মিস্টার জাহাঙ্গীর, আমরা যদি একটু ডিডাকশনে চলে আসি, যে এবছর আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু ইনক্রিজ করা হয়েছে গত বছরের তুলনায়। অ্যামাউন্টের দিক থেকে কি এই মুহূর্তে বলা সম্ভব যে এটা আসলে কতটুকু, না এটা তাৎপর্যপূর্ণ তেমন কিছু কি?
রাইট, এটা আসলে বরাবরই রেগুলার প্রতিবারের মতোই এইবারও একটু বেড়ে আসছে, যে এবার আমি বলবো যে সিঙ্গেল অ্যান্ড ম্যারিড ফাইলিং সেপারেটের জন্য 6300, আর যেটা আপনার বিশেষ করে ম্যারিড ফাইলিং জয়েন্টের জন্য 12600। এটা গত বছর তাহলে কত ছিল? একটু $200 লেস দ্যান দিস ইয়ার, মানে ম্যারিড জয়েন্টের ক্ষেত্রে, and as well as like last year ছিল 6000 for single। তাহলে এই স্ট্যান্ডার্ড এবং আইটেমাইজড এর যে ব্যবধানটা, আমরা যে জানি যে আমরা আইটেমাইজটা ক্যালকুলেট করে যদি দেখি যে স্ট্যান্ডার্ডের চেয়ে আমি বেশি পাচ্ছি ডিডাকশন, তাহলে আমি ওই পথে যাব। তো এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন যে কিভাবে আমাকে চয়েস করা উচিত দর্শকের উদ্দেশ্যে, যে আমি স্ট্যান্ডার্ডাইজে যাব না আইটেমাইজডে যাব? এটা ডিপেন্ড করে, আমি প্রথমে যেটা বলবো যে দৃষ্টি আকর্ষণ, ইট ইজ বেসিক্যালি ডিপেন্ড করে একজন লোকের ফাইলিং স্ট্যাটাস এন্ড ইনকাম, এন্ড অ্যাজ ওয়েল এজ যদি ট্যাক্সেবল ইনকাম থাকে, দেন এই কথাগুলো আসতেছে। হ্যাঁ, যখনই কোনো ব্যক্তির ট্যাক্সেবল ইনকাম থাকে এন্ড ট্যাক্স পে করতে হয়, তখনই কিন্তু আমাদের এই ভেরিয়েশনটা দেখতে হয়, বিশেষ করে স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যান্ড আইটেমাইজ ডিডাকশনটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণ গ্রাহক বা জেনারেল ক্লায়েন্টরা, তারা হয়তো তাদের শোনা কথা, তারা এসে বলে যদি আমি আইটেমাইজ করি তাহলে আমি আসলে ভালো, হ্যাঁ, অথবা ট্যাক্স কম দিয়ে পারবো, অথবা আমি ভালো রিফান্ড পাবো। তো এখানে বিশেষ করে দেখতে হবে যে আমাদের সে ফাইলিং স্ট্যাটাস ওয়াইজ, ইনকাম ওয়াইজ আমাদের দেখতে হবে যে তার ট্যাক্সেবল ইনকাম কত। ট্যাক্সেবল ইনকাম যদি 0 হয়, বেসড অন স্ট্যান্ডার্ড ডিডাকশন, দেখা যায় যে আমাদের আইটেমাইজের প্রশ্নে আসে না, আইটেমাইজের কোথায় আসে না। তো যখনই কিছু ট্যাক্সেবল ইনকাম থাকে, তখন আমরা দেখি আসলে যে আইটেমাইজ, যে ভদ্রলোক আইটেমাইজ করতে চায়, আদৌ সে আইটেমাইজ করার মতো তার আইটেমস আছে কিনা, এটাও দেখতে হয়, এন্ড আইটেমসগুলো ভ্যালিড কিনা। স্ট্যান্ডার্ড বা আইটেমাইজডের জন্য কোনো বার আছে? কোনো নিয়মের কারণে কেউ চাইলেও স্ট্যান্ডার্ড বা চাইলেও আইটেমাইজ করতে পারবে না, এরকম কোনো বার, ইভেন ফাইলিং স্ট্যাটাসের কারণে কোনো বার আছে কিনা? এটা আসলে কোনো বার নাই, বাট রিয়ালিটি ইজ দেয়ার। আমি মনে করি যে অনেক যারা হোম ওনাররা, আমি হোম ওনারদের উদ্দেশ্যে বলবো, যারা বিশেষ করে যাদের প্রাইমারি হোম, এন্ড দেখা যায় যে তারা প্রাইমারি হোম লাইক 2 family হাউস ইন 1 family, দেখা যায় যে 50% তারা তাদের রেসিডেন্ট, এন্ড আমাদের 50% দে রেন্ট আউট। তো এই সিচুয়েশনে দেখা যায় যে তার যদিও ইনকাম নাই, তা আমি আমি রেকমেন্ড করবো তাদেরকে আইটেমাইজ করার জন্য, বিকজ দে হ্যাভ home mortgage interest and real estate tax, which is valid items, and তার 50% ক্লেম করা হবে আইটেমাইজেশনে, বিকজ অফ সে যখন বাড়িটা সেল করবে, তখন সে যদি 2.5 years রেসিডেন্সি মিট করতে পারে, তখন সে গেইন ট্যাক্স থেকে মুক্ত পাবে। বাড়ির যে লাভের উপরে, বাড়ির সেলের লাভের উপরে যে গেইন ট্যাক্স আছে, তার ওই 50% উপরে সে এটা এক্সকিউজ পায়। এন্ড এটা প্রুভ করার একমাত্র আমার মনে হয় যে ট্যাক্স ডিপার্টমেন্টকে প্রুভ করার only way is the itemize. He itemized the return, and he has recorded as like his home was like 50% is the primary resident. ওকে, তাহলে এই ডিডাকশনের জন্য, আইটেমাইজ ডিডাকশনে যেহেতু আমরা একটু ডেপথে যদি যাই, ডিডাকশনের জন্য মেজর খাতগুলো কি, লাইক মেডিকেল এক্সপেন্স বা এই জাতীয় কি কি খাত রয়েছে যেগুলো আসলে সচরাচর সবারই থাকে ডিডাকশনের জন্য? হ্যাঁ, মেডিকেল এক্সপেন্স আছে, তারপর আপনার বিশেষ করে মর্টগেজ ইন্টারেস্ট থাকে, স্টেট ট্যাক্স, যদি লাস্ট ইয়ারের স্টেট ট্যাক্স পে করা থাকে, এগুলো থাকে, এন্ড বিশেষ করে কারেন্ট ইয়ারের যে ট্যাক্স, স্টেট এন্ড লোকাল ট্যাক্সগুলো ডিডাক্টেবল হয়, এন্ড পার্সোনাল প্রপার্টি ট্যাক্স অলসো, যত ধরনের ট্যাক্স আগে দিয়েছে সবই এখন ডিডাক্ট হবে। যেহেতু মেডিকেলের ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেকের ইন্স্যুরেন্স থাকে, কাজে মেডিকেলের এক্সপেন্সটা কি একটু ব্যাখ্যা করা যায় যে কিভাবে? এটা ডিপেন্ড করে আসলে সেলফ, বিশেষ করে যদি কেউ, আমি ওইভাবে বলি, এমপ্লয়ার প্রোভাইডেড যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ওইগুলা দিয়েও কিন্তু অতীত বিগত সময়গুলোতে অনেকেই কিন্তু ডিডাকশন নেওয়া হয়েছে। তাদের ব্যাপারেও কিন্তু স্ট্রং রুলস অ্যান্ড আইআরএস, যাতে এটা কোনোভাবে ডিডাক্ট করা না হয়। কারণ ওই জায়গাটা আমরা বুঝি, বিশেষ করে এবার যে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টা, আমরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের দিকে একটু যাই, যেটা তো এখানে 3টা ফর্মে আসলে বিচার করা হয় ইন্স্যুরেন্সটাকে কিভাবে করা হয়েছে। বিশেষ করে 1095A, B and C 3টা ফর্ম আছে, যেখানে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে ক্লিয়ার এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেটা কত মাসের কভারেজ আছে, as well as who provided this insurance, employer provided or self provided or government provided. তো এই ক্ষেত্রে বিশেষ করে আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে we are asking those forms from the tax filer.
this year. আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে মিস্টার জাহাঙ্গীর, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। আমি আজকে একটু দেখছিলাম অনুষ্ঠানের শুরুতে, যখন এটা নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছিলাম, আমি ক্লিয়ার না বিষয়টা, তাই আমি জানতে চাচ্ছি যে এখানকার কমিউনিটিতেও বা মূলধারার যে ইকোনমিস্ট, তাদের ভিতরে একটা আলোচনা আছে যে প্রতি বছর আমরা যেই হারে ইআইটিসি সরকার থেকে এখানে দিচ্ছি, তা না করে কি মিনিমাম ওয়েজেসটা, স্যালারিটা বাড়ানো যায় কিনা, যাতে করে ওই দিক থেকে সরকারের ঘাটতি দিতে না হয়। এই নিয়ে একটা জরিপও আছে, আমি রেজাল্টটা বলতে চাই, আপনার কি মনে হয়? হ্যাঁ, ইট ইজ অ্যাবসলিউটলি, আমি মনে করি যে গুড অপশন এটা। মানে রেজিং দ্য মিনিমাম ওয়েজ ভার্সেস পেইং দ্য ইআইটিসি, কোনটা বেটার? আমি দুটো পরামর্শ দেব। এটা হলো যে এটা যেমন আছে যে ইআইসির যে প্রকোপটা আমরা দেখি বিশেষ করে কোত্থেকে আসে, কারা বিশেষ করে ইআইটিসির ক্ষেত্রে বিশেষ করে অডিটের মধ্যে আছে, অথবা যাদের ইনকাম ইআইটিসি চাই, যাদের ইনকাম কম, অথবা যাদের কোনো ইনকামের রেকর্ড নাই, দেয়ার ইজ নো প্রুফ, and they are working, they are surviving, they are making money, but এখানে কোয়েশ্চেনগুলো আমাদের থাকে, যেমন যে এই বছর বিশেষ করে সব সময়ই আমরা যেটা করি যে প্রুফ অফ ইনকামটা আমরা খুঁজতে থাকি, কারণ তার ইনকামের উপরেই তার কোয়ালিফাইং চাইল্ডগুলো আনইনকাম ক্রেডিট পায়। এক্স্যাক্টলি। আর এখানে আমি যেটা বলবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা কাজ করে, সেলফ এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলবো, আপনার এমপ্লয়ার থেকে আপনি ডেফিনেটলি at least you collect on paper from him. আমি বলবো যে আপনি যদি পেরোলে আসতে না পারেন, অ্যাটলিস্ট 1099 ফর্ম নিয়ে হলে কাজ করবেন, অথবা আপনি চেকে কাজ করবেন, যাতে আপনার প্রুফ থাকে। এই আইনটা বিশেষ করে আমার মনে হয় যে সেলফ এমপ্লয়ীদের ক্ষেত্রে, বিশেষ করে বোথ সাইডে, এমপ্লয়ার এবং এমপ্লয়ীদের ক্ষেত্রে এটার বেশি বেশি প্রয়োগ দরকার আমার মনে হয়। থ্যাংক ইউ মিস্টার জাহাঙ্গীর, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে অন্য কোনো একটি পর্বে আবারও আমাদের মাঝে চাইবো। থ্যাংক ইউ ব্যারিস্টার আফতাব সাহেব, and thank you টাইম টিভি also, and thanks for your time. থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আমরা আবারও আপনাদের সামনে এই ট্যাক্স টক অনুষ্ঠানে ট্যাক্সের মানে কনভেনিয়েন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।